আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের সামনে নগদান বই নিয়ে আলোচনা করছি। বিগত ক্লাসে আমরা এই অধ্যায়ের উপরে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের এই অধ্যায়ের আমরা সৃজনশীল প্রশ্ন মূল বইয়ের অর্থাৎ 123 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি শুনবে এবং শোনার পর বাসায় এই অঙ্কটি এবং এই অঙ্কের নিয়মে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অনুশীলন করবে। তাহলে আমাদের 2 নম্বর যে অঙ্কটি বন্দর ট্রেডার্সে 2017 সালের জুলাই মাসের যে অঙ্কটি, আমরা সেই অঙ্কটির উদ্দীপকটি তোমাদের সামনে উপস্থাপনা করছি। আমরা উদ্দীপকটি বইয়ের সাথে বইতে রয়েছে এবং তোমাদের সামনে বই খোলা রয়েছে 2 নম্বর অঙ্কটি এবং উদ্দীপক আমরা দেখলাম। উদ্দীপকের নিচে 3টি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 2 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে এবং প্রারম্ভিক নগদ তহবিল 1,20,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 60,000 টাকা ধরে আমাদের 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর সাহায্যে 3 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। বিগত ক্লাসে আমরা 2 গড়া নগদান বই সম্পর্কে অঙ্ক করেছি বা আলোচনা করেছি এবং তার আগের ক্লাসে 3 গড়া নগদান বই নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আজকে আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 নম্বর অনুযায়ী আমাদের এখানে 2 গড়া নগদান বই আমরা অনুশীলন করব এবং 3 গড়া নগদান বই অনুশীলন করব। আর কতে আমাদের ছোট 2 মার্কের জন্য একটি প্রশ্ন, যে প্রশ্নটি হলো অফিস সরঞ্জামের মূল্য। তাহলে আমরা উদ্দীপকের আলোকে এক এক করে 3টি প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি। প্রথম আমাদের যে প্রশ্নটি, আমরা জানি যে অফিস সরঞ্জামের মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো অফিসে যেই সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, যেমন এখানে তোমার উদ্দীপকে অনুযায়ী আমাদের সামনে আমরা যদি 5 তারিখে দেখি, ব্যবসায় ব্যবহারের জন্য একটি মেশিন বা ফটোকপি মেশিন ক্রয় করা হয়েছে। তাহলে এই যে ফটোকপি মেশিনটি হলো আমাদের অফিস সরঞ্জাম হিসাবে, যেহেতু এটা অফিসের কাজে ব্যবহার করা হয়। এরপরে আমরা যদি 15 তারিখে যাই, যে এই ফটোকপি মেশিনটির বহন খরচ এবং সংস্থাপন ব্যয় বাবদ খরচ করা হয়েছে 3,000 টাকা। আমরা জানি স্থায়ী সম্পদের জন্য যদি কোনো খরচ করা হয় সেই খরচকে স্থায়ী সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। সুতরাং আমরা এই দুইটি অ্যামাউন্ট যদি যোগ করি 78,000 টাকা পাবো। এই 78,000 টাকাই হলো আমাদের অফিস সরঞ্জামের মূল্য। এখন আমরা চলে যাব আমাদের 2 গড়া নগদান বইতে, অর্থাৎ খতে এখানে বলা হয়েছে যে 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত একটি 2 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। তা আমরা যথারীতি পূর্বের মতো উপরে যে প্রতিষ্ঠান অঙ্ক করছি সেই প্রতিষ্ঠানের নাম লিখছি বা লিখবো বন্দর ট্রেডার্স এর কি করছি 2 গড়া নগদান বই। যথারীতি বাম পাশে ডেবিট এবং ছকের ডান পাশে ক্রেডিট। আমরা ছকটি উপস্থাপন করলাম এবং ছকের ভিতরে যে যে আইটেমগুলো লেখার প্রয়োজন আমরা লিখলাম। তো এক এক করে এখন আলোচনা করছি। জুনের 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত। আমরা যদি জুনের 1 তারিখ দেখি, আমাদের বইতে তোমরা লক্ষ্য করবে লেখা রয়েছে নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এটা যেহেতু আমাদের শুরু করা হলো, আমাদের কাছে টাকা আসলো, সুতরাং প্রাপ্তি পাশে লিখতে হবে এবং 1 তারিখ 1 তারিখ আমরা লিখলাম মূলধন হিসাব, লিখে নগদ টাকা, নগদে করে 1,20,000 টাকা এবং ব্যাংকের ঘরে 2 লক্ষ টাকা। এখানে একটি বিষয় আমাদের উল্লেখ করা প্রয়োজন বা জানা প্রয়োজন। আমরা অনেকে যখন অঙ্ক করি তখন আমরা মনে করি যে 1 তারিখ মানি ব্যালেন্স বিডি। 1 তারিখ মানি ব্যালেন্স বিডি কখন হবে? যখন আমাদের লেখা থাকবে নগদ তহবিল বা নগদ জের অথবা নগদ উদ্বৃত্ত, তখন আমরা ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখে নগদ টাকা নগদের ঘরে এবং ব্যাংকের যে টাকা ব্যাংকের কলামে আমরা লিখব। কিন্তু যেহেতু এখানে
আমাদের প্রশ্নে বলা হয়েছে নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই ব্যবসা যদি শুরু করা হয় তখন আমরা আর ব্যালেন্স বিল লিখতে পারবো না, তখন আমরা লিখব মূলধন হিসাব। কারণ আমরা যদি জাবেদা করি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সুতরাং আমার মনে হয় তোমাদের এই বিষয়টি, এই সম্পর্কে ধারণাটি আরও ক্লিয়ার হলো, আমরা ভুল বুঝতে পারবো কোনোভাবেই যেন এখানে ব্যালেন্স বিডি লেখা না হয়। এরপরে যদি আমরা 3 তারিখে যাই, যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা এবং চেকে 30,000 টাকা প্রদান করা হলো। তো সুতরাং আমরা জানি যে টাকা চলে গেল, তো সুতরাং ক্রেডিট পাশে যাবে ক্রয় হিসাব, নগদে ঘরে 20,000 এবং ব্যাংকের ঘরে 30,000। 5 থেকে যদি যাই আমরা, ব্যবসায় ব্যবহারের জন্য একটি মেশিন ক্রয় করা হলো, সুতরাং এটি অফিস সরঞ্জাম হিসাব, নগদ টাকা দিয়ে ক্রয় করা হলো, নগদের ঘরে 75,000 টাকা। আমরা যদি 9 তারিখে যাই, এখানে দুইটি লেনদেন রয়েছে। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করা হলো, যেহেতু প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেল সুতরাং ক্রেডিট পাশে 9 তারিখ উত্তোলন হিসাব ব্যাংকের ঘরে। আবার 9 তারিখ ব্যবসার প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো, এটি হলো আমাদের কন্ট্রা এন্ট্রি অথবা বিপরীত দাখিলা, যে উভয় পাশে লেখা হবে। তাহলে আমরা ব্যাংক থেকে উত্তোলন করলাম নগদান হিসাব ডেবিট, জাবেদা, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা যদি ডেবিট দিকে আসি, দেখো নগদের ঘরে 10,000 টাকা, তার বিপরীত নাম ব্যাংক হিসাব, ব্র্যাকেটে ক লেখা হলো কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য। সেম একই তারিখ দেখো 9 তারিখ ক্রেডিট পাশে আমাদের টাকা হলো ব্যাংকের ঘরে, বিবরণের ঘরে নগদান হিসাব এবং ব্র্যাকেটে ক, ক মানে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বোঝানোর জন্য। তাহলে এইভাবে আমরা বিপরীত দাখিলা দুই পাশে লিখবো জাবেদা অনুযায়ী, যে ব্যাংক থেকে উঠানো হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ডেবিট দিকে নগদের ঘরে বিপরীত নাম ব্যাংক হিসাব, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বিপরীত নাম নগদান হিসাব। 15 তারিখে যদি আমরা যাই, ফটোকপি মেশিনে বহন খরচ বা সংস্থাপন প্রদান করা হয়েছে 3,000 টাকা। যেহেতু আমরা বলেছি যে স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমাদের যে খরচগুলো হবে সেগুলো আমাদের স্থায়ী সম্পদ হিসাবে কাউন্ট করা হবে। এখানে স্থায়ী সম্পদ মানে অফিস সরঞ্জাম, সুতরাং আবার লিখতে হবে 15 তারিখে অফিস সরঞ্জাম হিসাব। টাকা যেহেতু চলে গেল আমাদের কাছ থেকে 3,000 টাকা নগদের ঘরে। আমাদের এখানে আর কোনো লেনদেন নেই, কারণ কেন নেই, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদেরকে সমাধান করতে হবে। তা আমরা লেনদেনগুলো লেখার পরে এখন আমাদের যে কাজটি, ডেবিট দিকের নগদের কলামের যোগফলটা আমরা আগে করব 1,30,000 টাকা, এবং পূর্বের নিয়মে আমরা এই যোগফল ক্রেডিট পাশে নগদের কলামে নিয়ে যাব 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা থেকে আমাদের উপরে যে লেনদেনগুলো 20,000, 75,000, 3,000 মাইনাস করলে আমরা পাবো 32,000, যে টাকার নাম হলো ব্যালেন্স সিডি মানে ক্যারিড ডাউন। তোমরা জানো, ইতিপূর্বে বলেছি যে সিডি হবে ওই মাসের শেষ তারিখ। অনুরূপভাবে যদি আমরা ব্যাংকের কলাম দেখি, ডেবিট পাশে যোগফল হলো 2 লক্ষ টাকা, যোগফল নামালাম 2 লক্ষ টাকা, ক্রেডিট পাশে আমরা নিয়ে যাব 2 লক্ষ টাকা ব্যাংকের ঘরে, এবং এই 2 লক্ষ টাকা থেকে যদি আমরা 30,000, 5,000 এবং 10,000 মাইনাস করি তাহলে পাবো 1,55,000। সুতরাং যেহেতু আমাদের ব্যালেন্স সিডি হলো ক্রেডিট পাশে, এই সিডি আমাদের ডেবিট পাশের নিচে পরবর্তী মাসে 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখতে হবে নগদ ঘরে 32,000 টাকা এবং ব্যাংকের ঘরে 1,55,000 টাকা। এভাবে আমরা 2 ঘর নগদান বই শেষ করব। তাহলে আমরা চলে যাই আমাদের তৃতীয় প্রশ্ন, যেখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি 3 ঘর নগদান বই প্রস্তুত করার জন্য। যথারীতি আমরা উপরে নাম লিখব বন্দর ট্রেডার্স, 3 ঘর নগদান বই, বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা, সুতরাং এখানে ব্যালেন্স বিল লিখতে হবে ডেবিট পাশে, নগদে করে 1,20,000 টাকা বা ব্যাংকের ঘরে 60,000 টাকা, এবং তারিখ উল্লেখ করা হয়েছে 18 তারিখ থেকে 30 তারিখের লেনদেনের সাহায্যে আমাদেরকে করতে হবে। তো আমরা যদি 18 তারিখে যাই, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, যেহেতু আমাদের টাকা আসলো ডেবিট দিকে লিখবো প্রাপ্য বিল হিসাব, ব্যাংকের ঘরে টাকা। এখানে আরেকটি লেনদেন রয়েছে প্রদেয় বিল পরিশোধ ব্যাংকের মাধ্যমে, সুতরাং আমরা লিখবো ক্রেডিট পাশে প্রদেয় বিল হিসাব, ব্যাংকের ঘরে 15,000 টাকা। আমরা যদি 22 তারিখে যাই, পতেঙ্গা স্টোর হতে 13,000 টাকা চেক প্রাপ্তি, তো ডেবিট দিকে আসবে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে পতেঙ্গা, চেক পেয়েছি আমাদের 13,000, ব্যাংকের ঘরে 13,000 টাকা এবং 1,000 টাকা বাট্টা, সুতরাং বাট্টার ঘরে 1,000 টাকা। এখানে আমাদের মনে রাখতে হবে মূল টাকা যদি ডেবিট দিকে হয় বাট্টাও ডেবিট কলামে হবে, মূল টাকা যদি আমাদের ক্রেডিট দিকে হয় বাট্টাও ক্রেডিট কলামে হবে। যমুনা ট্রেডার্সকে 10% বাট্টার নগদে 20,000 টাকা এবং 25,000 টাকা চেক ইস্যু করা হলো। ইস্যু করা মানে প্রদান করা 26 তারিখ। তো সুতরাং আমরা ক্রেডিট দিকে লিখব প্রদেয় হিসাব, ব্র্যাকেটে কাকে দিলাম যমুনা
নাম লিখতে হবে। এবং এখানে আমাদের নগদে প্রদান করেছি, নগদে করে 20,000 এবং চেক যেহেতু ইস্যু করা বা প্রদান করা 25,000, তো টোটাল আমরা নগদ এবং চেক মিলে প্রদান করেছি 45,000। যেহেতু আমাদের 10% বার্তায়, সুতরাং আমাদের বার্তার টাকা 5,000 টাকা আমাদের লিখতে হবে। কিভাবে আসলো? এই 45,000কে আমরা গুণন করব আমরা 10 দিয়ে। অর্থাৎ আমাদের যেহেতু 45,000 টাকা প্রদান করেছি, তাকে 10 দিয়ে গুণ করব, ভাগ করব 90 দিয়ে, কারণ আমরা 10% বারটা বাদ দেওয়ার পরে 45,000 টাকা প্রদান করেছি। যখন আমরা বুঝতে পারবো বারটা বাদ দেওয়ার পরে, সুতরাং আমরা যত পার্সেন্ট তত দিয়ে গুণন করব, ভাগ করব 100 থেকে তত মাইনাস করে। তাহলে এখানে 45,000 গুণন 10 ভাগ 90, তাহলে আমরা পেয়ে যাব 5,000 টাকা। এরপরে সর্বশেষ 30 তারিখ ব্যাংক শুধু মঞ্জুর করলো, তার মানে আমরা টাকা পেয়েছি, সুদ আমাদেরকে দেওয়া হলো, আমাদের কাছে অর্থ প্রাপ্তি হলো। সুতরাং ডেবিট দিকে ব্যাংক সুদ হিসাব, ব্যাংকের ঘরে 500 টাকা। এবং চার্জ কর্তন করলো, তোমরা জানো ব্যাংক সার্ভিস চার্জ হিসাবে একটি বাৎসরিক বা 6 মাসে অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয়, মাঝে থেকে চার্জ করে। সুতরাং এটি আমাদের জন্য এক প্রকারের প্রদত্ত, সুতরাং এটি ক্রেডিট পাশে হবে এবং ব্যাংকের ঘরে হবে। তো যথারীতি আমাদের পূর্বের মতেই 3 ঘরে যেহেতু বাট্টার কাজটা আমরা আগে করি, 1,000 টাকা ডেবিট পাশের বারটা আমরা একটি টান দেবো, আর ক্রেডিট পাশও আমাদের 5,000 টাকা, আমরা বারটা নিচে একটির মাত্র টান দেবো। এরপরে নগদে ঘরে যোগফল ডেবিট পাশে বেশি 1,20,000, আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব 1,20,000। এই 1,20,000 টাকা থেকে আমরা ক্রেডিট পাশে শুধু 20,000 টাকা যদি মাইনাস করি, তাহলে আমরা পাবো ব্যালেন্স সিডি 1,00,000 টাকা। আমরা ব্যাংকের যদি ডেবিট পাশে যোগ করি, যোগফল পাবো 98,500, ক্রেডিট পাশে নিয়ে যাব, যোগফল 98,500। এখান থেকে যদি আমরা 15,000, 25,000, 1,000 মাইনাস করি, তাহলে পাবো আমরা 52,500 টাকা। সুতরাং যেহেতু আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি, আমাদের অপোজিট পাশে অর্থাৎ ডেবিট পাশে আসবে ব্যালেন্স বিডি পরবর্তী মাসের 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ। ব্যালেন্স বিডি নগদে করে 1,00,000 টাকা এবং ব্যাংকের ঘরে 52,500 টাকা। এভাবে আমরা আজকের 2 ঘোড়া 3 ঘোড়া অর্থাৎ তোমাদের মূল বইয়ের সৃজনশীল প্রশ্নটি আমরা শেষ করলাম, 2 নম্বর অঙ্কটি। এই নিয়মে 2 ঘোড়া এবং 3 ঘোড়ার যে অঙ্কগুলো রয়েছে আমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পর্যন্ত, তোমরা একই নিয়মের অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্টস বক্সে জানাবে বা মোবাইলে জানাতে পারো, সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।